স্নেহের ছাত্রছাত্রী, ওয়েলকাম টু মাই ক্লাস, কেমিস্ট্রি ক্লাস। ঘরে বসেই অনলাইন প্রস্তুতি, রসায়ন প্রস্তুতি এই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব সেমিস্টার 4 থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক। তোমরা এমন তো বাড়ি নেই যে বাড়িতে মোবাইল ইউজ হয় না এবং বিভিন্ন ছোটোখাটো ইলেকট্রনিক্স গেজেটস ইউজ হয় না, সেখানে লিথিয়াম আয়ন ব্যাটারি, বর্তমানে তো বাইক বা গাড়িতেও বিভিন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি ভীষণভাবে ব্যবহার হচ্ছে। তো এই লিথিয়াম আয়ন ব্যাটারি আসলে কিভাবে কাজ করে, তার কার্যপ্রণালী এবং কিভাবে ইলেকট্রোড পটেনশিয়ালটা গ্রো করে, সেগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে থাকছে ফুয়েল সেল বা জ্বালানি কোষ, সেগুলো কোথায় ব্যবহার করা হয় এবং তার উপযোগিতা কী, পরিবেশে তার প্রভাব কী, এই নিয়ে আজকের আলোচনা। এবং তার সঙ্গে থাকছে অপক্ষয় ব্যাপারটা কী, পরিবেশে কিভাবে অপক্ষয় ঘটে। চলো আজকের আলোচনা, মূল আলোচনায় আমরা মানে টপিকগুলো তোমরা জানতেই পেরেছো, টপিক অনুযায়ী আজকের আলোচনা শুরু করি। এরপর ভেরি একটা ইম্পর্টেন্ট আমরা সেল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফুয়েল সেল বা জ্বালানি কোষ। তোমরা জানো রকেটে এই ফুয়েল সেল ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা ডিটেলস ডিসকাস করব এখন। তো এখানে একটা ফুয়েল সেলের আমি চিত্র দেখিয়ে দিচ্ছি, দেখো। তো জ্বালানি কোষ কি? এটা একটা গ্যালভেনিক সেল তোমরা বলতে পারো। এখানে নর্মালি হাইড্রোজেন একটা কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করা হয়, মিথানল ব্যবহার করা হয়, মিথেন গ্যাসও ব্যবহার করা যেতে পারে। তার মানে এখানে জ্বালানিগুলো আসলে এইগুলো গ্যালভেনিক। সাধারণ যে গ্যালভেনিক কোষ, তার সঙ্গে এই কোষের মূলত কোনো বেসিক কোনো পার্থক্য নেই, সেরকম কোনো পার্থক্য নেই। তো বেসিক পার্থক্যটা কী তাহলে? এই যে বিক্রিয়কগুলি কোষের অভ্যন্তরে থাকবে। নর্মাল সেলেতে কি হয় না, বিক্রিয়ক ইলেকট্রোলাইটসগুলি সবই সেলের বাইরে থাকে, কিন্তু জ্বালানি কোষে বিক্রিয়কগুলিকে, যেহেতু তারা গ্যাসীয় পদার্থ, বাইরের উৎস থেকে কোষের মধ্যে কি করে এন্টার করা হয়। যেমন এখানে দেখো হাইড্রোজেন গ্যাসকে এখানে এন্টার করা হচ্ছে, অর্থাৎ বাইরের সোর্স থেকে এখানে এর ভেতরে এন্টার করা হচ্ছে। এখান দিয়ে দেখো অক্সিজেনকে এন্টার করা হচ্ছে, তাই তো? তাহলে এই বেসিক ডিফারেন্স হচ্ছে এই যে এদের ভেতরে কোনো মানে ভেতরে আসলে এই গ্যাসীয় কম্পোনেন্টগুলো থাকবে না, বাইরে থেকে। অ্যাপেলো মহাকাশযানে এইরকম একটি সেল ব্যবহার করা হয়েছিল। তো এখন আমরা দেখে নিই একটা H2O2 জ্বালানি সেল, মানে যেখানে হাইড্রোজেন অক্সিজেন ব্যবহার করা হয়েছে, তার কি গঠন হতে পারে। দেখো, এই কোষে সছিদ্র কার্বন দণ্ড ব্যবহার করা হচ্ছে ক্যাথোড হিসেবে। এই দেখো, তাহলে এটা হচ্ছে সছিদ্র কার্বন দণ্ড, এটা ক্যাথোড হিসেবে। আর এখানে যে তড়িৎদ্বারে যে বিক্রিয়াগুলো ঘটে, সেটাকে এনহ্যান্স করার জন্য, অর্থাৎ দ্রুত করার জন্য অনুঘটক হিসাবে প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম বা তোমরা বলতে পারো নিকেল, এই রকম কিছু কিছু চূর্ণ করে সেগুলোকে অনুপ্রবেশ করানো হয় এই দণ্ডের মধ্যে। আর এই দুটো তড়িৎদ্বারের মাঝখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করি। ক্লিয়ার? তাহলে দুটো তড়িৎদ্বারের মাঝখানে কি থাকে না, ইলেকট্রোলাইট থাকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবার আমরা দেখে নেব যে আসলে এখানে রিয়াকশনটা কি হয়। দেখো, অ্যানোডে আমরা কি প্রবেশ করাচ্ছি হাইড্রোজেন। তো হাইড্রোজেন যখনই OH মাইনাস কন্ডিশনে, মানে OH মাইনাস যখন ইলেকট্রোলাইট পাচ্ছে, সে কি করছে, জল তৈরি করছে এবং তার সাথে 4টি ইলেকট্রন রিলিজ করছে। তার মানে এটা একটা অক্সিডেশন প্রসেস ঘটে গেল। তার মানে মোটের ওপর এই তড়িৎ কোষে কি তৈরি হচ্ছে, জল তৈরি হচ্ছে, তাই না? আবার দেখো, ক্যাথোডে অক্সিজেন যেটা এন্টার করা হচ্ছে সিস্টেমের মধ্যে, সে জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে 4OH মাইনাস। তাহলে ওভারঅল রিয়াকশন যেটা হচ্ছে, তাহলে সামগ্রিক বিক্রিয়াটা যা দাঁড়াচ্ছে, হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে জল তৈরি করছে, আর এই জলটা দেখো এই আউটলেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল এখানে কি, এইটা হচ্ছে আমার ফুয়েল সোর্স, আর এটাও আমার সোর্স। ফলে কি হচ্ছে, এখানে কেউইচের যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটছে না। শুধুমাত্র গাঢ়ত্বের পরিবর্তন ঘটছে, কারণ মোটের ওপর জল তৈরি হচ্ছে। এবার জলটা যদি বেরিয়ে যায়, তাহলে গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটবে না। সেই জন্যে এটা সেরকমভাবেই এই আউটলেটটা করা আছে, যাতে জলটা বেরিয়ে যেতে পারে। তো এবার এখানে আমার প্রশ্ন হলো যে এরকম E0, মানে এই সেলের যদি আমরা বলি তড়িৎ কোষ বিভব কত, অর্থাৎ E0
সেল কত, তাহলে সিম্পলি আমাকে কি করতে হবে বলো তো, E0 অফ ক্যাথোড রাইট হ্যান্ড যেটা আছে মাইনাস E0 অফ অ্যানোড জাস্ট বিয়োগ করতে হবে। এবং এদের পোটেনশিয়াল ভ্যালু নর্মালি অক্সিজেন E0 2/OH মাইনাস লিখছি কারণ ক্যাথোডে এটা হচ্ছে অক্সিজেন ক্যাথোডে আমরা দিচ্ছি এবং OH মাইনাস প্রডিউস হচ্ছে। আর E0 অফ এখানে আমরা লিখতে পারি H2/H2 কারণ H2O দিচ্ছি, হাইড্রোজেন গ্যাস H2 গ্যাস দিচ্ছি আর জল তৈরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই ভ্যালুটা বসালে 0.40 মাইনাস 0.83 অ্যাপ্রক্সিমেটলি এটা ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, এটা মাইনাস হবে একটা অবভিয়াসলি। সো ভ্যালুটা এখানে -0.83, তো এই ভ্যালুটা তো মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এটা হচ্ছে 1.23 ভোল্ট প্রায় কাছাকাছি। ক্লিয়ার? তো এই ছিল ফুয়েল সেল এর টোটাল আলোচনা। এরপর আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি বা লিথিয়াম আয়ন সেল নিয়ে একটু আলোচনা করব। তো এখন আমরা এই লিথিয়াম আয়নের যে লিথিয়াম আয়ন যে সেল, সেই সেলের একটা ডেসক্রিপশন জেনে নেব, সেল গঠনটা। এখানে দেখো অ্যানোড ব্যবহার করা আছে। এই অ্যানোডটা নর্মালি কি করা হয়, গ্রাফাইটের হয়, গ্রাফাইট। এই গ্রাফাইটের মধ্যে এই ষড়ভুজাকার যে স্তর দ্বিমাত্রিক স্তর থাকে, তার মধ্যে লিথিয়াম আয়নগুলোকে কি করা আসলে এর মধ্যে ইন্ট্রোডিউস করা হয়। যে দেখতে পাচ্ছ লিথিয়াম কার্বন আসলে এটাকে বলা হচ্ছে কেন না, কার্বনের মধ্যে ষড়ভুজাকার কার্বনের মধ্যে এই লিথিয়ামগুলোকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। তো এটাই হচ্ছে আমার এক্ষেত্রে কি, তো এটাকে নর্মালি কি রূপে লেখা হয়, LiXC6 এইভাবে লেখা, এই সংকেত রূপে লেখা হয়। C6 গ্রাফাইটকে নির্দেশ করে আর সেখানে লিথিয়ামটাকে ওই দ্বিমাত্রিক স্তরের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছে। এই হচ্ছে গল্পটা। এবার ক্যাথোডে কি করা আছে না, লিথিয়াম কোবাল্ট Li, এখানে ক্যাথোডটা লেখা আছে, দেখো এই যে ক্যাথোড, এখানে LiCO2, অর্থাৎ যৌগটার নাম যেটা ইন্ট্রোডিউস করা হচ্ছে এই ক্যাথোডের মধ্যে, সেটা হচ্ছে লিথিয়াম কোবাল্ট অক্সাইড। এবার প্রসঙ্গক্রমে বলি, এই লিথিয়াম কোবাল্ট অক্সাইড ছাড়াও কিন্তু লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড LiMn2O4 এটাও ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এখানে তড়িৎ বিশ্লেষ্য যদি দ্রবণ কি ব্যবহার করা হয়, আমাদের যদি এটা প্রশ্ন হয়, তাহলে আমরা মনে রাখবো যে ডাইমিথাইল কার্বনেট এবং মিথাইল অ্যালকোহল, আবার বলি ডাইমিথাইল কার্বনেট এবং ইথাইল কার্বনেট, এই রকম মিশ্র দ্রাবকে লিথিয়াম হেক্সা ফ্লুরোফসফেট LiPF6 একটা স্ট্রং আয়নিক কম্পাউন্ড, এর 1m 1 মোলার দ্রবণ ব্যবহার করা হয়, 1 মোলার। তাহলে মিশ্র জৈব দ্রাবক ডাইমিথাইল কার্বনেট এবং ইথাইল কার্বনেট, এই দ্রাবকে এই আয়নীয় যৌগ LiPF6 লিথিয়াম হেক্সা ফ্লুরোফসফেট ব্যবহার করা হয়। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পোরাস সেপারেটর বা বিভাজক ব্যবহার করা হচ্ছে, পোরাস সেপারেটর। এটা পাতলা অন্তরক ঝিল্লি বলতে পারো বা মেমব্রেন, যেটা কি করেছে দেখো, দুটো ইলেকট্রোলাইটকেই, দুটো হাফ সেলকে পৃথক করে রেখেছে বা আলাদা করে রেখেছে। তবে এই বিভাজকের উপস্থিতিতে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে কিন্তু আয়নীয় পরিবাহিতা বাধাপ্রাপ্ত হবে না, অর্থাৎ আয়নগুলো কিন্তু এদিক থেকে এদিকে মুভমেন্ট করতে পারবে। সেই জন্যই আমরা এটাকে বলছি পোরাস। এটি সাধারণত পলিইথিলিন বা পলিপ্রোপিলিন থেকে প্রস্তুত করা হয়। তোমরা পড়েছো, পলি মানে পলিইথিলিন বা পলিপ্রোপিলিন থেকে প্রস্তুত করা হয়। এবার এই লিথিয়াম আয়ন ব্যাটারিতে দুটি সংগ্রাহক থাকে, যাদের একটি ক্যাথোডের জন্য এবং অপরটি অ্যানোডের জন্য। সংগ্রাহকগুলি তড়িৎদ্বারগুলির সঙ্গে যুক্ত থাকে। এগুলি তড়িৎ পরিবাহী, যাদের মাধ্যমে তড়িৎদ্বার এবং
বাহ্যিক যে বর্তনীর মধ্যে ইলেকট্রনের প্রবাহ ঘটে। সাধারণত অ্যালুমিনিয়াম ধাতুকে এই তড়িৎদ্বারের সঙ্গে কি করা হয়, যুক্ত রাখা হয়। আর ক্যাথোডের জন্য অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হচ্ছে, আর তড়িৎ সংগ্রাহক হিসেবে কপারকে ব্যবহার করা হচ্ছে অ্যানোডের সঙ্গে যুক্ত করার জন্য। এরপর আমরা একটু জেনে নেব যে লিথিয়াম আয়ন ব্যাটারিতে চার্জিং এবং ডিসচার্জিং বিক্রিয়াগুলো কিভাবে ঘটে। তো এখন আমরা আলোচনা করব লিথিয়াম আয়ন যে ব্যাটারি, সেই ব্যাটারিতে কিভাবে চার্জিং এবং ডিসচার্জিং ঘটে। তো প্রথমে একটু চার্জিং নিয়ে আমরা বলবো। দেখো, চার্জিং প্রথম যখন লিথিয়াম আয়ন ব্যাটারি বা সেলটা ডেভেলপ করা হচ্ছে বা প্রিপারেশন করা হচ্ছে, তখন এটি কিন্তু আনচার্জড অবস্থায় থাকে, কোনো চার্জ থাকে না। এখন আমরা জানি যে অ্যানোডকে সাধারণত গ্রাফাইটের অ্যানোড ব্যবহার করা হয় এবং সেখানে বিভিন্ন স্তরে লিথিয়াম আয়ন Li(Xc6) এই সংকেতের মাধ্যমে যুক্ত হয়। তো প্রথমে কিন্তু এই গ্রাফাইট তড়িৎদ্বারে কোনো লিথিয়াম আয়ন থাকে না, তার মানে পিওরলি প্রথম গ্রাফাইট নেওয়া হচ্ছে তড়িৎদ্বার হিসেবে। কি তড়িৎদ্বার? অবভিয়াসলি অ্যানোডে কি থাকছে? গ্রাফাইট। এবার যখন বাহ্যিক উৎস থেকে বহির্বর্তনীর দ্বারা ওই সেলের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, ভোল্টেজ প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ চার্জিং শুরু করা হচ্ছে, তখন লিথিয়াম যে কোবাল্ট অক্সাইড LiCOO2, যেটা কিনা ক্যাথোডে আমরা জানি ক্যাথোডে এই স্তর রূপ মানে যে আমরা ক্যাথোড ব্যবহার করেছিলাম সেখানে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ছিল। তো প্রথমে সেখান থেকেই আসলে সেই তড়িৎদ্বার থেকে লিথিয়াম আয়ন বেরিয়ে আসে এবং সেপারেটারের মধ্য দিয়ে, অর্থাৎ বিভাজকের মধ্য দিয়ে সেটা অ্যানোডে পৌঁছায়। তাহলে অ্যানোডে সে এই যে লিথিয়াম কোবাল্ট অক্সাইড কি করে, যখন পৌঁছায় ওখান থেকে লিথিয়ামটা কিভাবে বেরোয়, দেখো আমরা লিখছি XLi, এর মাথায় প্লাস প্লাস COO2 প্লাস XE মাইনাস। তাহলে এই যে অক্সিডেশন রিয়াকশনটা ঘটছে, লিথিয়াম প্লাস আয়নগুলি বেরিয়ে আসলো LiCOO2 তড়িৎদ্বার থেকে এবং তড়িৎ বিশ্লেষ্য দমনের মধ্য দিয়ে গ্রাফাইট তড়িৎদ্বারে পৌঁছায়, যেখানে লিথিয়াম আয়নগুলি গ্রাফাইটের স্তরগুলির যে মাঝখানে, গ্রাফাইটের যে বিভিন্ন স্তর থাকে তার মাঝখানে প্রবেশ করে লিথিয়াম ইন্টারক্যালেশন যৌগ রূপে Li(Xc6) রূপে সঞ্চিত হয়। কোথায় সঞ্চিত হয়? অ্যানোডে সঞ্চিত হয়। তাহলে অ্যানোড রিয়াকশনটা কি? LiXCOO2 থেকে XLi, যেহেতু X সংখ্যক পজিটিভ, তার মানে X সংখ্যক নেগেটিভ ইলেকট্রনস দিলে তবেই তড়িৎ নিরপেক্ষ হচ্ছে। আর ক্যাথোড রিয়াকশনটা কি হচ্ছে এটা মনে রাখবো। ক্যাথোডে, অর্থাৎ খুব সহজ করে বললে আমরা বলতে পারি, এই যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি আসলে লিথিয়াম প্লাস আয়নের মুভমেন্টটা এই বিভাজকের মধ্য দিয়ে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে না, দুই তড়িৎদ্বারে একটা EMF গ্রো করছে বা ইলেকট্রোমোটিভ পোটেনশিয়াল গ্রো করছে ক্যাথোড এবং অ্যানোডে। তো চলো এখন ক্যাথোড রিয়াকশনটা আমরা লিখব। ক্যাথোডে কি ঘটছে? C6 প্লাস XLi প্লাস X ইলেকট্রন X মাইনাস বিজারিত হয়ে তৈরি করছে Li(Xc6). তো সামগ্রিক বিক্রিয়া তোমরা লেফট সাইড যোগ করলে আর রাইট সাইড যোগ করলে পেয়ে যাচ্ছ সামগ্রিক বিক্রিয়াটা কি না, C6 প্লাস Li(X), Li সাফিক্সে X লিখব, CO কোবাল্ট অক্সাইড Li(Xc6)
Li1-6COO2। যেহেতু এখানে LiX দিয়েছি, তাহলে এখানে 1-x করা হচ্ছে, আর এইটা হচ্ছে LiCOO2। তো সামগ্রিক বিক্রিয়াটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলে, সামগ্রিক বিক্রিয়াটা। তো এবার ঠিক ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কি হয়, ঠিক উল্টো ঘটনা ঘটবে। দেখো এখানে যে ফ্লো আমরা দেখিয়েছি লিথিয়াম প্লাসে, সেই ফ্লোটা দেখো চার্জিংয়ের সময়, এটা চার্জিংয়ের সময় হচ্ছিল যেদিকে, আর ডিসচার্জিংয়ের সময় দেখো তার ফ্লোটা ঠিক তার উল্টো দিকে হচ্ছে। ফলে কম্পোনেন্টসগুলো তারা আবার তাদের প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে। তাহলে আমরা দেখছি যে ডিসচার্জিংয়ের সময় লিথিয়াম আয়ন ব্যাটারি যখন তড়িৎ শক্তি মুক্ত করে, অর্থাৎ ডিসচার্জিং করে, তখন লিথিয়াম আয়নগুলো দেখছো যে গ্রাফাইট অ্যানোড থেকে, এটা আমার তো গ্রাফাইট অ্যানোড, এটা আমার অ্যানোড, এই অ্যানোড থেকে আসলে বেরিয়ে এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে বিভাজকের যে পোরাস পোর্স তার মধ্য দিয়ে এটা ক্যাথোডে পৌঁছায়, তো এইভাবে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটে এবং ক্যাথোডে পৌঁছানোর পর ক্যাথোডে পৌঁছায় এবং COO2 এর কেলাস জালকে প্রবেশ করে, COO2 এর কেলাস জালকে প্রবেশ করে। আচ্ছা, অ্যানোড থেকে ক্যাথোডে Li প্লাস আয়নের এই যে গমন, এই গমনের জন্যই কিন্তু বর্তনীতে ইলেকট্রনের প্রবাহ অ্যানোড থেকে, ইলেকট্রনের প্রবাহ অ্যানোড থেকে কোন দিকে হবে না স্যার, ক্যাথোডের দিকে হবে। তাহলে ডিসচার্জিং এর রিয়াকশনটা কি হবে, ঠিক উল্টো রিয়াকশন লিখে দাও। ডিসচার্জিং অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং, তখন রিয়াকশনটা কি হবে, অ্যানোডে, যেটা ক্যাথোডে হয়েছিল সেটা হবে অ্যানোডে। রিয়াকশনটা কি হবে অ্যানোডে, LiXC6 থেকে তৈরি হচ্ছে XLi প্লাস C6Xe, অর্থাৎ এখানে অক্সিডেশন ঘটল। আর ক্যাথোডে কি হবে, দেখো ক্যাথোডে Li1-x COO2, কারণ এটা যোগ করলে দেখো এই দুটোকে যোগ করলে LiX আর Li1-x, তবে না Li হবে LiCOO2, যেটা মেন কম্পোনেন্ট ছিল, প্লাস XLi প্লাস XE, অ্যারো দিয়ে আমরা লিখব LiCOO2। এই হলো সামগ্রিক বিক্রিয়া। তো আশা করি আমরা ব্যাপারটা বুঝলাম যে লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে কিভাবে চার্জিং এবং ডিসচার্জিং ঘটে। তো এখন আমরা আলোচনা করব লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা এবং কী কী সুবিধা থাকতে পারে। তো প্রসঙ্গক্রমে আমরা বলি যে এখন বর্তমানে তো সমস্ত ব্যাটারি প্রায় বেশিরভাগ লিথিয়াম, তো সুবিধার কারণেই না। প্রথম সুবিধা যেটা বলবো সেটা দেখো, এই ব্যাটারির শক্তি যথেষ্ট উচ্চ মানের, অর্থাৎ একটা ছোট্ট ব্যাটারি থেকে অনেক হাই ভোল্টেজ ক্রিয়েট করা যাচ্ছে। লাইট ওয়েট মানে ওজনে হালকা। 3 নম্বর আমরা বলবো কুইক চার্জিং, চার্জিং আওয়ারটা কিন্তু খুব কম হয়। মোটর বাইকে হয়তো 1 ঘন্টা চার্জ দিলেই তোমার ফুল চার্জ হয়ে যাচ্ছে। এই ব্যাটারি কোনো ক্ষতিকারক তরল নেই, না নো হার্মফুল লিকুইড ইউজড, ফলে কোনো দুর্ঘটনার আশঙ্কাও থাকে না, কোনো রকম পলিউশনে হচ্ছে না, নো পলিউশন। ওকে, সেই জন্য লিথিয়াম আয়ন ব্যাটারির যথেষ্ট সুবিধা আছে। আর বর্তমানে তোমরা তো দৈনন্দিন জীবনে দেখছোই যে মোবাইলে যে ব্যাটারিগুলো বা ল্যাপটপ বা ডিজিটাল ক্যামেরা, মোটর বাইকে তো ইউজ হচ্ছেই, সেগুলো ছাড়াও তারপরে কর্ডলেস যে বিভিন্ন রকম মাইক্রোফোন, তারপরে অটোমোবাইলসে, রিক্সায়, সমস্ত জায়গায়, সাইকেলে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হয়। তো আজকে ভিডিওটা যথেষ্ট লেংদি,
সেই কারণে এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবে যাতে করে সমস্ত ছাত্রছাত্রী এই বিষয়ের আলোচনা থেকে মানে বাদ না পড়ে। এখানেই শেষ করছি। তো আজকের লেসন এবং এই চ্যাপ্টারের শেষ লেসন টেক্সচুয়াল যে কোশ্চেন বা থিওরিক্যাল যে আমরা কনসেপ্টের উপর লেসনগুলো করছি সেই সংক্রান্ত আজকে শেষ লেসন, কিন্তু নিউমেরিক্যালস এবং কিছু প্রশ্নোত্তর পর্ব এর পরেও থাকবে। তো থিওরিক্যাল পার্টে আজকের আলোচনা অপক্ষয় বা কোরোজন। দেখো, অপক্ষয় শব্দটার সঙ্গে তোমরা খুব বেশি পরিচিত না হলেও লোহায় মরিচা পড়া অর্থাৎ আয়রনে মরিচা পড়া এই কনসেপ্ট তোমাদের কিন্তু ক্লাস 10-এ ভালোভাবেই হয়েছে। আমরা আরও ডিটেলসে এখানে কিভাবে আয়রনে মরিচা পড়ে সেটা আলোচনা করব। দেখো, কোনো ধাতব পদার্থের, ধরো আমি জিঙ্ক বললাম, জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস 2, এই যে জারণ ঘটিত ক্ষয়, বা আয়রন থেকে ধরো আয়রন 2+, এই যে জারণ ঘটিত ক্ষয়, ধরো ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, এইটাকেই বলা হচ্ছে অপক্ষয়। সেটা যে লোহার জন্যই প্রযোজ্য তা নয়, কিন্তু কিছু কিছু আমাদের ধাতু আছে যেমন সোনা বা প্ল্যাটিনাম, এদের কিন্তু অপক্ষয় প্রায় নেগলিজিবল, তাই না? এরা ব্যতিক্রম, এরা পরিবেশে খুব একটা ক্ষয়প্রাপ্ত হয় না। তো ধাতব মানে যদি অপক্ষয়ের উদাহরণ বলতে হয় তাহলে আমরা প্রকৃষ্ট উদাহরণ বলবো কি, লোহায় মরিচা পড়া। এই আয়রনে মরিচা পড়া এটা একটা তড়িৎ রাসায়নিক ঘটনা বা বিক্রিয়া বলতে পারো, বিক্রিয়া, ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। সেইগুলোই আমরা এই চ্যাপ্টারে বুঝবো বা জানব। মরিচা পড়ার জন্য যে কম্পোনেন্টগুলো সেগুলো কি কি তোমরা সবাই জানো। যে কম্পোনেন্টগুলো, প্রথম তো লোহা নিজেই, নেক্সট হচ্ছে অক্সিজেন এবং জলীয় বাষ্প H2O। এখন অক্সিজেন মুক্ত জলে বা শুষ্ক বায়ুতে কি মরিচা পড়বে? না, তার উত্তর না। সুতরাং এটা আমরা মনে রাখবো যে যদি শুষ্ক বায়ু হয় সেখানে মরিচা পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন যে আয়রনগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেগুলো কিন্তু কেউই পিওর লোহা নয়, পিওর আয়রন নয়। তার মধ্যে কি আছে বলো তো? বিভিন্ন ধরনের অশুদ্ধি, কার্বন, ম্যাঙ্গানিজ ইত্যাদি মেশানো থাকে, এবং এই মেশানোর ফলে ওই ব্যবহৃত দৈনন্দিন জীবনে ব্যবহৃত লোহার যে জিনিসগুলি সেগুলি আসলে হোমোজিনিয়াস হয় না, এগুলো নন ইউনিফর্ম, একটা হেটেরোজিনিয়াস মিক্সচার। আমরা হেটেরোজিনিয়াস বলবো না, হোমোজিনিয়াস মিক্সচার, বাট হোমোজিনিয়াস বাট নন ইউনিফর্ম একটা মিক্সচার। নন ইউনিফর্ম কেন নন ইউনিফর্ম? কারণ মুক্ত পৃষ্ঠের যে ওপরে সব জায়গায় সমানভাবে কিন্তু আয়রনগুলো থাকে না। অর্থাৎ আমি এইটাই বলতে চাচ্ছি যে এই লোহার যে ওপরের যে সারফেস এরিয়া, সেই সারফেসে সব জায়গাতেই শুধু আয়রন আছে তা নয়, তার মাঝখানে অন্যান্য মানে এলিমেন্টগুলো অসমসত্বভাবে থাকে, এবং সে কারণে আয়রন খণ্ডের একটি অংশ অ্যানোড এরিয়া অর্থাৎ অ্যানোড অঞ্চল, এবং অপর এফি পরমাণুর অংশ ক্যাথোড অঞ্চল হিসাবে রাসায়নিক বিক্রিয়া করে। অর্থাৎ এটা বলছি যে ওই যে সারফেসটা, এই সারফেসের বিভিন্ন অংশেই ছোট ছোট করে একটা করে সেল তৈরি হয়, কোনোটা ক্যাথোড কোনোটা অ্যানোড হিসেবে ব্যবহৃত হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে অ্যানোড অঞ্চলে কি হয় না, অক্সিডেশন হয়।
অক্সিডেশন কার হয় না আয়রনের। আয়রন পরমাণুর অক্সিডেশনে কি হচ্ছে আয়রন 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন। এই ইলেকট্রন আয়রন খণ্ডের মধ্য দিয়ে কি হচ্ছে ক্যাথোড অঞ্চলে যাচ্ছে এবং উক্ত খণ্ডের সংস্পর্শে থাকা যে জলে দ্রবীভূত অক্সিজেনকে বিজারিত করে এবং বিজারণ প্রক্রিয়াটি বা বিজারণ বিক্রিয়াটি H প্লাস এর উপস্থিতিতে সংঘটিত হয়। এই H প্লাস আয়ন মূলত জলে দ্রবীভূত বায়ুমণ্ডলীয় CO2 এবং H2O এদের সঙ্গে বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড বা H2CO3 তৈরি করে। তাহলে এখন আমরা দেখে নিই যে কি রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটছে। দেখো তোমরা চিত্রে পরিষ্কার দেখতে পাচ্ছ যে আয়রনের অ্যানোড অঞ্চলে রিয়াকশনটা ঘটছে আয়রন সলিড আয়রন 2 প্লাস প্লাস 4E। দেখো ইলেকট্রন রিলিজ করছে, দ্যাট মিনস এখানে অক্সিডেশন ঘটছে। আর এই জায়গাটায় যদি আমরা অ্যানোড অঞ্চল বলি তাহলে ক্যাথোড অঞ্চল পাশাপাশি একটা অংশ দেখানো হয়েছে। সেই ক্যাথোড অঞ্চলে কি দেখানো হচ্ছে দেখো অক্সিজেন এবং জলে উপস্থিত H প্লাস যুক্ত হয়ে তৈরি করছে H2O এই রিয়াকশনটা। তাহলে O2 প্লাস 4H যেহেতু প্লাস আছে 4 ইলেকট্রন অ্যাবজর্ব করছে বা 4 ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, যেটা অক্সিডেশনে রিলিজড হয়েছিল, তৈরি হচ্ছে H2O। তাহলে Fe এর পৃষ্ঠতলের সংস্পর্শে কি হবে জলবিন্দু তৈরি হবে। Fe এর পৃষ্ঠতলের সংস্পর্শে কি হবে জলবিন্দু তৈরি হবে। আর এই জলের মধ্যেই ডিজলভ হবে কে না কার্বন ডাইঅক্সাইড। আর এর ফলে তৈরি হবে জলে উপস্থিত H প্লাসের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হবে কি H2CO3 বা কার্বনিক অ্যাসিড। এবার এই যে আয়রন 2 প্লাস তৈরি হচ্ছে অক্সিডেশনের ফলে, এই আয়রন 2 প্লাস কি করে না অক্সিজেনের সংস্পর্শে মানে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে Fe2O3। তারপরে কিছু সংখ্যক জল এই Fe2O3 যৌগে কেলাস গঠনের সময় যুক্ত হয় এবং তৈরি হয় Fe2O3XH2O। এইভাবে তৈরি হচ্ছে মরিচা। সুতরাং এই মরিচা পড়ার ক্ষেত্রে যে সামগ্রিক বিক্রিয়াটা আমরা কিভাবে লিখতে পারি না দেখো অ্যানোডে বিক্রিয়াটা ঘটছে 2Fe সলিড থেকে তৈরি হচ্ছে দেখো 2Fe প্লাস 2 অ্যাকুয়াস, অর্থাৎ জলে যেহেতু দ্রবীভূত হচ্ছে অ্যাকুয়াস প্লাস 4E। আর অ্যানোডে ক্যাথোডে হচ্ছে O2 গ্যাসিয়াস কন্ডিশনে 4H প্লাস প্লাস 4E যেটা জলের মধ্যে আছে 4H প্লাস থেকে তৈরি হচ্ছে 2 অণু জল। এবার এটাকে যোগ করলে কি আসছে সামগ্রিক বিক্রিয়া 2Fe H প্লাস O2 প্লাস 4H প্লাস, মনে রাখবো এটা অ্যারো দিয়ে 2Fe প্লাস 2 ব্র্যাকেটে AQ প্লাস 2H2O ব্র্যাকেটে L। দ্বিতীয় পর্যায়ে যেমনটা আমরা আলোচনা করলাম Fe আয়রন 2 প্লাসটা কি করলো না অক্সিজেনের সংস্পর্শে আর জলের উপস্থিতিতে তৈরি করছে Fe2O3 NH2O সলিড। এই হচ্ছে কনসেপ্ট। তো এখন খুব সহজ একটা প্রশ্ন, মরিচের নিবারণ করব কি করে, অর্থাৎ প্রিভেনশন অফ রাস্টিং। প্রিভেনশন অফ রাস্টিং মরিচের নিবারণের আমরা উপায়গুলো এবার আলোচনা করব। তো প্রথম উপায় তোমরা জানো আলকাতরা বা তেল জাতীয় কিছু বা রং এইসব লাগাতে পারো। 2 নম্বর উপায় এগুলো অলরেডি ক্লাস 10-এ পড়েছো, সংক্ষেপেই আমি বলছি, জাস্ট গ্যালভানাইজেশন করো, অর্থাৎ জিঙ্কের প্রলেপ দাও, গ্যালভানাইজেশন করো। 3 নম্বর লোহার বস্তু লোহিতপ্ত স্টিমের উপর দিয়ে, অর্থাৎ লোহিতপ্ত অবস্থায় আয়রনের উপর দিয়ে যদি স্টিম চালনা করো তাহলে H2O স্টিম সে কি করবে একটা ফেরোসোফেরিক অক্সাইডের Fe3O4 এর আস্তরণ ফেলে দেবে, তার ফলে কি হবে মরিচে থেকে অনেকটা। আর একটা বিশেষ উপায় করা যেতে পারে, কিছু স্যাক্রিফিশিয়াল অ্যানোড যদি ইউজ করা হয় তো সে নিজে ক্ষয়প্রাপ্ত হয়ে আয়রনকে রক্ষা করতে পারে। তো দেখো এই স্যাক্রিফিশিয়াল অ্যানোড ব্যাপারটা কি, আসলে কোনো রিঅ্যাক্টিভ মেটালকে মানে মনে করো
একটা মেটাল আয়রন, তার থেকে রিয়াক্টিভ মেটাল ধরো জিঙ্ক বা অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়ামকে, যেগুলো কি করে ওই নন রিয়াক্টিভ বা কম রিয়াক্টিভ, কম সক্রিয় ধাতুর সঙ্গে যখন ইলেকট্রিক্যালি কানেক্ট করা হয়, তখন কি হয় না, সক্রিয় ধাতু নিজে ক্ষয়প্রাপ্ত হয় এবং অ্যানোডের মতো কাজ করে। এই জন্য একে বলা হচ্ছে স্যাক্রিফিশিয়াল অ্যানোড। এবং এই কম সক্রিয় ধাতুটি রক্ষা পায়। অর্থাৎ এখানে যেমন আমরা যদি বলি এই যে মাটির নিচে তেলবাহী বা জলবাহী যে পাইপগুলো, সেগুলো যদি আয়রনের ব্যবহার করি এবং তার সাথে যদি ম্যাগনেসিয়ামের পাতকে রিভেট করা হয়, তাহলে সেক্ষেত্রে বৈদ্যুতিক সংযোগে রাখতে হবে অবশ্যই পরিবাহী তারের মাধ্যমে। তাহলে সেক্ষেত্রে কি হয়, দেখো ম্যাগনেসিয়াম পাত অক্সিডাইজড হয়ে ম্যাগনেসিয়াম 2+ হয় এবং নষ্ট হয়ে যায়, স্যাক্রিফাইস করে নিজেকে। এই জন্য বলা হচ্ছে স্যাক্রিফিশিয়াল অ্যানোড, কিন্তু আয়রনটা রক্ষা পায়। সেই জন্য আর্দ্র মাটির পরিবেশেও আয়রন বেশ দীর্ঘদিন চলতে পারে। তো সেই জন্যই বলা হচ্ছে যে দিস প্রসেস অলসো কল্ড গ্যালভানিক ক্যাথোডিক প্রোটেকশন, কারণ এখানে ক্যাথোড রূপে যে কম সক্রিয় ধাতুটা সেটা প্রোটেক্টেড হচ্ছে, ও যেমন স্যাক্রিফাইস করছে, সেই জন্য বলা হচ্ছে স্যাক্রিফিশিয়াল অ্যানোড। তেমনি অর্থাৎ উৎসর্গীকৃত ক্যাথোড এই অ্যানোড, তেমনি এই ক্যাথোড হিসেবে আয়রন বা কম সক্রিয় ধাতুগুলো যেহেতু সঞ্চিত হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে ক্যাথোডীয় সংরক্ষণ, ক্যাথোডিক প্রোটেকশন বা ক্যাথোডীয় সংরক্ষণ। এরকম অনেক বিউরিড স্ট্রাকচার লাইক শিপ হালস, পাইপলাইন্স অ্যান্ড স্টোরেজ ট্যাঙ্কস, এই সমস্ত জায়গাতে কি করা হয়, এই কোরোশনটাকে বাধাপ্রাপ্ত করার জন্য, অর্থাৎ কোরোশনটাকে রেজিস্ট করার জন্য অ্যানোড হিসেবে বিভিন্ন সক্রিয় ধাতুকে ব্যবহার করা হয়। তো অ্যানোড এখানে যেহেতু অ্যানোড কোরোডস অক্সিডাইজেস হচ্ছে, সো এর লোয়ার ইলেকট্রোড পোটেনশিয়াল হবে। আর যেখানে স্যাক্রিফাইসিং এই কারণে করছে যেহেতু আয়নাইজড হয়ে যাচ্ছে। আর ক্যাথোড এক্ষেত্রে যে সেলটা তৈরি করছে তার অবভিয়াসলি ইএমএফটা বেশি হবে। ওকে, তো আশা করি অপক্ষয় সম্বন্ধে তোমাদের একটা ধারণা হলো। তো এই সমস্ত বিষয়গুলো ছিল এই চ্যাপ্টারে। তো এরপর আমরা কিছু পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর পর্ব এই লেসনে আলোচনা করব। তো আজকের আলোচনা পর্বে প্রথম যে কোশ্চেনটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বলা হচ্ছে কারেন্ট ইজ ইকাল টু 10 অ্যাম্পিয়ার আর 6 মিনিট, টাইম ইজ ইকাল টু 6 মিনিটস, দ্যাট মিনস 6 × 60 সেকেন্ডস। আর লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণের মধ্য দিয়ে এই পরিমাণ কারেন্ট চালনা করা হচ্ছে। এখানে কিউ সমান সিটি ইজ ইকাল টু 360 সেকেন্ড ইন্টু 10 অ্যাম্পিয়ার মিন 10 কুলম বাই সেকেন্ড, 1 সেকেন্ড, তাই তো? সেকেন্ড ইউনিট কেটে গেল, তার মানে 3600 কুলম। তাহলে যে পরিমাণ তড়িৎ পাঠানো হলো সেটা হলো 3600 কুলম। ও 6 মিনিট আবার 26 সেকেন্ড আছে, তাহলে 26 সেকেন্ড যোগ করে দাও, 386, সো 3860। এবার বলা হচ্ছে যে এসটিভিতে কত আয়তনের H2 গ্যাস উৎপন্ন হবে। তো আমরা জানি যে ক্যাথোডে 2H+ + 2E অ্যাকচুয়ালি কী করবে বলো তো, H2 গ্যাস উৎপন্ন করবে। তাহলে 1 মোল H2 গ্যাস উৎপন্ন করার জন্য যে পরিমাণ তড়িতের প্রয়োজন সেটা আমরা জানি 1 ফ্যারাডে। তো 1 ফ্যারাডে মিনস 96,500 কুলম। তো সেক্ষেত্রে 96,500 কুলম আসলে 1 মোল মিনস 2 গ্রাম হাইড্রোজেন, অ্যাপ্রক্সিমেটলি এটা 2 গ্রামই বলতে পারি, 2.016 গ্রাম হাইড্রোজেন মুক্ত করে। তাহলে সেক্ষেত্রে 1 কুলম্বে কত হবে আর 3860-তে কত হবে। তো এটা করে নিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে পাশে আমি সলভ করে দিয়েছি। 0.02 এটা হচ্ছে কত না 0.02 মোল হচ্ছে, এবং সেটাকে গ্রামে না করে আমরা যেহেতু এসটিপিতে কি আয়তন চেয়েছে সেটা আমি 1 মোল সমান আমি লিখতে পারি 22,400 মিলিলিটার 1 মোলের জায়গায়, এবং সেখান থেকে আসছে আমার আনসারটা 448 ml। ব্যাকেটে কিন্তু এসটিপি আমরা লিখে দেব।
ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 2তে বলা হচ্ছে যে 4 মোল MnO4 মাইনাস আয়নকে কি করাচ্ছে না অম্ল মাধ্যমে, সেটাকে অবশ্যই অম্ল মাধ্যম প্রয়োজন, না হলে তো এই বিক্রিয়াটা Mn2 প্লাসে কনভার্ট হবে না। কত কুলম্ব তড়িতের প্রয়োজন? দেখো এইটাকে আমরা জাস্ট প্রথমে ব্যালেন্স করে নেব 8H প্লাস, কেননা 4টে ও থাকলে 8টা H প্লাস তো লাগবে, তবে তো জল হবে। H2O 4H2O আর MnO4 কনভার্টেড হচ্ছে Mn প্লাস 2তে বিজারিত হচ্ছে। তাহলে কতগুলো ইলেকট্রন লাগবে? দেখো 8টা থেকে একটা বাদ দিলে 7টা, আর এখানে 5টা ইলেকট্রন দেবো। এই কারণেই 5টা না দিলে 2 প্লাস রয়ে যাচ্ছে ডান দিকে। তাহলে টোটাল বাঁ দিকে টোটাল চার্জ হচ্ছে আমার কত? +2। হিসেব করে দেখো 8 থেকে 5 বাদ দিলে 3, 3 থেকে 1 বাদ দিলে 2, আর এখানেও দেখো 2। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 মোল MnO4কে সম্পূর্ণ বিজারিত করতে আমার 5 মোল কি ইলেকট্রন লাগছে? 5 মোল ইলেকট্রন লাগছে, তাই না? তাহলে সেক্ষেত্রে 5 × 96,500 কুলম্ব ফ্যারাডে তড়িতের প্রয়োজন হবে। সুতরাং এখানে যদি আমার 1 মোলের জন্য 5 মোল ইলেকট্রনস বা 5 ফ্যারাডে ইলেকট্রন লাগে, তাহলে এটা 4 মোলসের জন্য আমাদের কি লাগবে? 4 × 5 মানে 20 ফ্যারাডে ইলেকট্রন প্রয়োজন। তাহলে 20 × 96,500, সো এটা আনসার আসছে 1.93 × 10⁶ কুলম্ব। সো দিস ইজ দ্য আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, 1 মোল জলকে মানে H2O কে O2 তে জারিত করতে, তাহলে -2 থেকে O2 জারিত করতে কত কুলম্ব তড়িতের প্রয়োজন? তো দেখো প্রথমে আমরা সমীকরণটা লিখে নিয়ে দেখতে পাচ্ছি যে 2 মোল জল থেকে সম্পূর্ণ জারিত করতে আমার 4 ফ্যারাডে ইলেকট্রনের প্রয়োজন। এবার প্রশ্ন হচ্ছে 1 মোল জলকে কত? না 2 ফ্যারাডে। সো 2 ফ্যারাডে মিনস 2 ইন্টু, আনসার হচ্ছে 2 × 96,500 কুলম্ব। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট কোশ্চেন, গোল্ড তড়িৎদ্বারের উপস্থিতিতে AuCl4 মাইনাস আয়ন সম্মিলিত দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালিত করলে 10 মিনিট সময়ে ক্যাথোডের ওজন এই বারে দ্রবণের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ পাঠানো হয়েছিল? তো দেখো AuCl4, এখানে Auর জারণ সংখ্যা +3, যেহেতু টোটাল চার্জটা AuCl4 এর -1, 4টে Cl এর জন্য -1 করে হচ্ছে হিসেবে -4, আর +3 দিলে তবে তো ভরছে -1। সো Au এখানে অ্যাকচুয়ালি Cl4 যখন বিজারিত হবে তখন কি হবে? Au সলিডে কনভার্ট হবে। তাহলে সিম্পলি আমরা লিখতে পারি Au +3 থেকে 3টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 3e- তৈরি হচ্ছে Au সলিড। তাহলে এখানে এইটা বলতে পারি যে AuCl4 এর 1 মোল মানেই হচ্ছে Au3 + 1 মোল, অ্যাকচুয়ালি 3 ফ্যারাডে তড়িতের প্রয়োজন হবে সোনাতে, সলিড সোনাতে, কঠিন সোনায় ডিপোজিট করতে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো 96,500 কুলম্ব তড়িতের প্রয়োজন। কত কি পরিমাণ সোনাকে ডিপোজিট করতে? না, তার উত্তর হচ্ছে দেখো 1 মোল সোনা। 1 মোল সোনা মিনস এখানে দিয়ে দিচ্ছে 197 গ্রাম। তো সিম্পলি আমরা এটাকে উল্টে লিখবো 197 গ্রাম Au ডিপোজিট হয় বাই 96,500 ইন্টু 3 ফ্যারাড। 3 তাহলে 3 × 96,500 এটা গুণ করা উচিত, তাই না? 3 কুলম্ব মানে 3 × 96,500 কুলম্বের দ্বারা 1 গ্রাম সোনার জন্য কত? আর দিয়েছে ডিপোজিটের অ্যামাউন্ট কত ছিল? ডিপোজিট হচ্ছে 1.314 গ্রাম Au ডিপোজিট করতে কত? এবার জাস্ট এটাকে হিসাব করলে যাচ্ছে 1.93 × 10⁻³ কুলম্ব। সো দিস ইজ দ্য আনসার। কোয়েশ্চেন নাম্বার 5। নেক্সট কোশ্চেন, Fe2SO4 অর্থাৎ এটা একটা ফেরিক সালফেট সল্ট। এই ফেরিক সালফেট সল্টের মধ্য দিয়ে, জলীয় দ্রবণের মধ্য দিয়ে বলছে 2.5 অ্যাম্পায়ার কারেন্ট কত সময় চালনা করলে ডিপোজিটেড আয়রন হবে 0.1485 গ্রামস। তো এখানে আমার টাইম ইজকাল টু জিজ্ঞাসা। দেখো প্রথমে আয়রন 2+, এখানে আমার আয়রনের জারণ সংখ্যা +3, তো সেখান থেকে +3 ইলেকট্রনস আয়রন সলিড হচ্ছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে 1 মোল আয়রন 3+কে ডিপোজিট করতে গেলে আমার 3 ফ্যারাডে ইলেকট্রনসের প্রয়োজন। 3 ফ্যারাডে
কারেন্টের প্রয়োজন, অর্থাৎ তড়িৎ আধানের প্রয়োজন। তাহলে এখানে প্রশ্ন যেটা দেওয়া আছে আয়রনের পারমাণবিক ভর 56 গ্রাম, তাহলে 1 মোল মিনস এটাকে আমি বলতে পারি 56 গ্রাম। 56 গ্রাম, তো 56 গ্রাম ডিপোজিট করতে 3 ফ্যারাডে লাগবে, আর 3 ফ্যারাডে মিনস 3 × 96,500। তার মানে এইভাবে আমরা লিখতে পারি 56 গ্রাম ডিপোজিট করতে লাগছে 3 × 96,500 কুলম। তাহলে 1 গ্রামে কত আর 0.145 কত না, সেটা অ্যাপ্রক্সিমেটলি আসছে 749.5 কুলম। তাহলে এবার আমার কিউ সমান আসছে 749.5 কুলম। টাইম ইজিক্যাল টু জিজ্ঞাসা, আর সি ইজিক্যাল টু 2.5 অ্যাম্পেয়ার, মানে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহটা হচ্ছে 2.5। তাহলে সেটাকে আমরা জাস্ট কি করব, টাইম ইজিক্যাল টু কি করব না স্যার, কিউ বাই সি দিয়ে ভাগ করে দাও জাস্ট। তাহলে 749.5কে আমরা 2.5 দিয়ে ভাগ করব, এবং ভাগ করলে ভাগফলটা দেখো আসছে 5 মিনিট, মানে 300 সেকেন্ড আসছে। 300 সেকেন্ডকে আমরা টাইমে জাস্ট মিনিটে কনভার্ট করলাম, সব 5 মিনিট লাগবে। চলো এবার পরিচ্ছেদ সংক্রান্ত